Good afternoon to my dear student. একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার প্রথম ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাই। তোমাদের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। করোনা আবহে আমাদের যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসগুলি তোমাদের আগামী দিনে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা চালিয়ে নিয়ে যাব। আজ প্রথম আমার ইন্ট্রোডাক্টরি লেকচারে তোমাদের কিছু বায়োলজির কথা বলবো। বায়োলজির ক্লাসে তোমাদের যে বই বা পাঠ্যপুস্তক তোমরা কিনেছো, সেখানে তোমাদের একটি বিষয় রয়েছে যার নাম 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা আজকে এই 5 কিংডম ক্লাসিফিকেশন কি এবং সেটি কিসের ওপর ভিত্তি করে করা হয়েছে, আমি সেটি নিয়ে আজকে আলোকপাত করব। পৃথিবীতে যত জীব রয়েছে, সেই সমস্ত জীবদেরকে 1969 সালে 1969 বিজ্ঞানী হোয়াইটেকার তিনি একটি খুব সুন্দর ক্লাসিফিকেশন দিলেন। যদিও এই ক্লাসিফিকেশন বিষয়টি ট্যাক্সোনমি বলে যে তোমাদের বিষয় রয়েছে, আমি পরবর্তী ক্লাসে এটি তোমাদের পড়াবো, সেখান থেকে এই ক্লাসিফিকেশন শব্দটি এসেছে, যাকে বাংলা করলে হয় শ্রেণীবিন্যাস। তো 69-এ বিজ্ঞানী হোয়াইটেকার তিনি সমস্ত লিভিং অর্গানিজমকে 5টি রাজ্যে তিনি ভাগ করলেন। দ্যাট মিনস 5 কিংডম ক্লাসিফিকেশন। এখন কোন কোন জীবরা কোন কোন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে তাদেরকে এই রাজ্যগুলোতে রাখা হলো, সেটি আজকে আমাদের মূলত পড়ার বিষয়। আমরা যদি একটু ইয়েতে চলে আসি, স্লাইডে চলে আসি, দেখো স্লাইডের দিকে তাকালে প্রথমে অর্গানিজম, বা আমি কারসারটা নিয়ে যাচ্ছি এখানে, অর্গানিজম বা এই অর্গানিজমকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, যা তোমরা আগে থেকেই পড়ে এসছো বা জানো। প্রোক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এখন দেখো, এই নিউক্লিয়াস সুগঠিত নয় কথাটার মানে হলো যে একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ: নিউক্লিয় পর্দা, একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ: নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকা। কিন্তু প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস, সেটি ওয়েল অর্গানাইজড নয়, অর্থাৎ সেখানে কেবলমাত্র ক্রোমাটিন জালিকা বর্তমান থাকে, অর্থাৎ সেখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম সমস্ত কিছু অনুপস্থিত। সেজন্য প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে আমরা সরাসরি নিউক্লিয়াস শব্দটি ব্যবহার না করে আমরা নিউক্লিয়েট কথাটি বলতে পারি। আমরা যদি আবার চলে আসি যে এই স্লাইডে, সেখানে আমরা দেখব যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। সুতরাং ইউক্যারিওটিক তাদের কোষগুলি সাধারণত প্রোক্যারিওটিক কোষের থেকে লার্জার, মোর কমপ্লেক্স, অর্থাৎ খুব জটিল। তাদের কোষের মধ্যে নিউক্লিয়াস বর্তমান, এবং শুধু তাই নয়, তাছাড়াও রয়েছে তাদের মধ্যে অনেক কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গোলগি বডি ইত্যাদি। যদিও অবশ্য প্রোক্যারিওটিক কোষেও কিছু সেল অর্গানেলস আছে, যেমন রাইবোজোম, সেটি আবার প্রোক্যারিওটিকেও পাওয়া যায়, ইউক্যারিওটিকেও পাওয়া যায়।
কিন্তু মাইটোকন্ড্রিয়া আমি যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে মাইটোকন্ড্রিয়া কিন্তু ইউক্যারিওটিকে দেখা যায়, কিন্তু প্রোক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া দেখা যায় না। এখন এই প্রোক্যারিওটিক যারা, তাদেরকে আমরা সরাসরি আমরা যে রাজ্যের মধ্যে রাখবো সেই রাজ্যটির নাম হচ্ছে মনেরা। সো মনেরা রাজ্যে কারা থাকবে তাহলে? অল প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। সো মাইক্রো অর্গানিজম দ্যাট মিনস যে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাবো না, মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যাবে। এবং এই মনেরা রাজ্যের ভেতরে যে সমস্ত অধিবাসীরা থাকে তারা হলো ব্যাকটেরিয়া। তাহলে রাজ্য 1 ব্যাকটেরিয়া। এরপর আমরা চলে আসছি যে এই ইউক্যারিওটিকের ভেতরে কিছু কিছু জীব আছে যাদের সেল ওয়াল রয়েছে এবং কিছু কিছু আছে যাদের সেল ওয়াল নেই। ইউক্যারিওটিকের মধ্যে যাদের সেল ওয়াল রয়েছে তাদেরকে আমরা দুভাগে ভাগ করছি। আবার একটাকে বলা হয় অটোট্রফ। তার মানে কাদেরকে অটোট্রফ বলা হচ্ছে? যারা কি মেক দেয়ার ওন ফুড বাই ফটোসিনথেসিস। সো ফটোসিনথেসিস ইজ এ physiological process by which the plant can synthesize their own food with the help of atmospheric carbon dioxide and the water. সো অটোট্রফ যারা, তাহলে অটোট্রফ তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করছে, গ্লুকোজ জাতীয় খাদ্য, এবং সেই অটোট্রফের মধ্যে কি প্ল্যান্ট। অর্থাৎ দ্বিতীয় যে রাজ্য, সেই রাজ্যের ভিতরে আমরা কাদেরকে পাচ্ছি? প্ল্যান্টসদের। মানে এই রাজ্যের নাম হলো প্ল্যান্টি রাজ্য, এবং তার মধ্যে সমস্ত প্ল্যান্টসরা থাকছে, মস, ফার্ন ইত্যাদি, তারা সকলেই, এবং হায়ার প্ল্যান্টস যারা আছে তারা সকলেই কিন্তু এই রাজ্যের মধ্যে থাকছে। দেন এরপর কি? সেল ওয়াল আছে কিন্তু হেটেরোট্রফ, মানে ক্যানট মেক দেয়ার ওন ফুড। অর্থাৎ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, মাস্ট ইট আদার অর্গানিজম। অর্থাৎ এরা কি না, এরা কোনো মৃত গলিত বস্তুর উপরে অথবা কোনো জীবন্ত বস্তুর উপরে জন্মায় এবং সেখান থেকে তারা খাদ্য রস নিয়ে তারা বেঁচে থাকে। যেমন সেখানে তাদেরকে আমরা রেখেছি কি? ছত্রাককে। এবং সেই ছত্রাকের মধ্যে কি? ইস্ট। আমরা জানি ইস্ট মোল্ড। পাউরুটির উপরে তোমরা বর্ষাকালে দেখবে যে আমরা চলতি ভাষায় যাকে আমরা বলি ছাতা পড়ে যাওয়া। তাছাড়া মাশরুম, এদেরকে আমরা রেখেছি ফাঞ্জি রাজ্যে। সো ইউক্যারিওটিক যারা, তারা একটা সেলওয়াল অ্যান্ড আদার হচ্ছে নো সেলওয়াল, মানে যাদের সেলওয়াল নেই। যাদের সেলওয়াল নেই তাদেরকে আমরা আবার দুভাগে ভাগ করছি। একটা ইউনিসেলুলার মানে এককোষী, অ্যান্ড মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার যারা, তাদেরকে হচ্ছে অ্যানিমেলস, মানে সমস্ত রকমের অ্যানিমেলস যারা এখানে আছে, ইনসেক্ট, ফিশ, ম্যান থেকে শুরু করে যত রকমের যে অ্যানিমেলস তারা এখানে থাকছে। এবং যারা ইউনিসেল তাদেরকে আমরা বলছি প্রোটিস্টস, এবং যেখানে আমাদের থাকছে অ্যামিবা থেকে শুরু করে, অর্থাৎ আদ্যপ্রাণী, তার মানে আদ্যপ্রাণী, এবং তাছাড়াও কিছু এককোষী শৈবাল, এরা এই রাজ্যে থাকছে। সুতরাং এই 5 কিংডম ক্লাসিফিকেশনের 5টি রাজ্য যথাক্রমে আমরা দেখলাম: মনেরা, নাম্বার 2 প্ল্যান্টি, নাম্বার 3 ফাঞ্জি, নাম্বার 4 প্রোটিস্টা, অ্যান্ড নাম্বার 5 অ্যানিমেলিয়া। তাহলে মনেরার মধ্যে থাকছে কি? অল প্রোক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। প্ল্যান্টির মধ্যে কারা থাকছে? অল প্ল্যান্টস, অবভিয়াসলি দে আর মাল্টিসেলুলার, বহুকোষী প্ল্যান্টস। ফাঞ্জি গ্রুপের মধ্যে থাকছে কারা? সমস্ত ফাঞ্জি, ছত্রাকরা। প্রোটিস্টার মধ্যে কারা থাকছে? অল ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম, অ্যামিবা, এবং তার মধ্যে কিছু কিছু এককোষী অ্যালগি। এবং অ্যানিমেলিয়ার মধ্যে থাকছে কি না, সমস্ত অ্যানিমেলস। আমরা যদি এর পরের স্লাইডটার দিকে একটু তাকাই, তাহলে দেখো যে আমি এখানে একটি খুব সুন্দর
ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের কিছু কিছু ক্যারেক্টারের কথা বলেছি। যেমন দেখো যে 5টি রাজ্য আমি আগেই বলেছি, সেই 5টি রাজ্য মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টিন, অ্যানিমেলিয়া। তাহলে তাদের কোষের ধরন কী বা প্রকৃতিটা কী হবে? তা কোষের প্রকৃতিটা হচ্ছে প্রোক্যারিওটিক, অর্থাৎ মনেরা রাজ্যে যারা তারা প্রোক্যারিওটিক। তাদের নিউক্লিয়ার এনভেলাপ, দ্যাট মিনস নিউক্লিয়ার এনভেলাপ মানে নিউক্লিয় পর্দা, তাহলে এখানে থাকবে না। সেল ওয়াল কি না, তাদের সেল ওয়াল তৈরি হবে নন সেলুলোজ, মানে সেলুলোজ সেখানে থাকবে না, কিন্তু তার পরিবর্তে থাকবে পেপটাইডোগ্লাইক্যান। এটা তোমরা পরে আমি তোমাদের বলবো। এবং তাদের মোড অফ নিউট্রিশন, তাদের পুষ্টির ধরনটা কি হবে? অটোট্রপ অথবা হেটেরোট্রপ। আর তাদের মাল্টি সেলুলারিটি, অর্থাৎ সেই মাল্টি সেলুলারিটি সেখানে কিন্তু থাকছে অ্যাবসেন্ট। প্রোটিস্টা যারা তারা কি ইউক্যারিওটিক, তাদের সেখানে কি কোষ নিউক্লিয়ার এনভেলাপটা প্রেজেন্ট এবং সেল ওয়াল প্রেজেন্ট ইন সাম ফর্মস, মানে কিছু কিছুর ক্ষেত্রে সেল ওয়ালটা দেখা যাবে, আবার কিছু কিছুর ক্ষেত্রে নাও দেখা যেতে পারে। মোড অফ তারা ফটোসিনথেটিক হতে পারে, হেটেরোট্রফ হতে পারে, এবং অ্যাবসেন্ট ইন মোস্ট ফর্ম, অর্থাৎ মাল্টিসেলুলারিটি। মাল্টিসেলুলারিটি এখানে অবশ্যই ইউনিসেলুলার, মাল্টিসেলুলারিটি এখানে থাকতেও পারে, অর্থাৎ মাল্টিসেলুলার হতে পারে, মোস্ট ফর্মের ক্ষেত্রে হতে পারে। ফাঞ্জি তারা কিন্তু ইউক্যারিওটিক এবং সেখানে কিন্তু অবশ্যই আদর্শ নিউক্লিয়াস, তাদের কোষ প্রাচীরে থাকবে কাইটিন, সেলুলোজের পরিবর্তে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যে তাদের কোষ প্রাচীর কিন্তু কাইটিন দ্বারা তৈরি এবং তাদের যে পুষ্টি সেটা হচ্ছে অ্যাবজর্পটিভ হেটেরোট্রপ। অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে মৃত গলিত বস্তুর উপরে অথবা কোনো জীবন্ত বস্তুর উপরে, এবং সেখানে মাল্টিসেলুলারিটি প্রেজেন্ট ইন মোস্ট ফর্ম, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে থাকে মাল্টিসেলুলারিটি। প্ল্যান্টটি ইউক্যারিওটিক, অ্যানিমেলিয়া তারাও ইউক্যারিওটিক, সেখানে অবশ্যই দুজনের ক্ষেত্রেই আদর্শ নিউক্লিয়াস থাকবে, কিন্তু কোষ প্রাচীর এই অ্যানিমেলিয়া অর্থাৎ প্রাণী কোষে কিন্তু থাকবে না। কিন্তু আবার দেখা যাচ্ছে যে উদ্ভিদ কোষে সেখানে কিন্তু থাকবে এবং সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ ইত্যাদি নিয়ে তৈরি, এবং তারা ফটোসিনথেটিক। এবং প্ল্যান্টটি অবশ্যই তারা প্রেজেন্ট ইন অল ফর্মস, অর্থাৎ মাল্টিসেলুলারিটি প্রেজেন্ট থাকবে, তার সেখানে অল ফর্মে থাকবে। এবং অ্যানিমেলিয়া তারা কিন্তু হেটেরোট্রপ এবং তারাও কিন্তু বহুকোষী। তাহলে আমরা দেখলাম যে মনেরা যারা তারা কিন্তু এককোষী এবং প্রোটিস্টা তারা এককোষী, বেশিরভাগ ক্ষেত্রে এককোষী, আবার বহুকোষী হতে পারে। তবে বহুকোষী এখানে আমাদের অতটা আমরা বলবো না, আমরা এককোষীকেই এখানে বেশি গুরুত্ব দেবো প্রোটিস্টার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে ফাঞ্জির ক্ষেত্রে অবশ্যই সেখানে আমরা দেখব যে সেখানে আমরা মোস্ট ফর্ম, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেখানে কিন্তু বহুকোষী পাবো, খুব কম জায়গাতে আমরা এককোষী ফাঞ্জি আমরা দেখতে পাবো। আচ্ছা, প্ল্যান্টটির ক্ষেত্রে এরা অবশ্যই কিন্তু বহুকোষী হবে এবং অ্যানিমেলিয়ার ক্ষেত্রেও তারা কিন্তু সকলেই কিন্তু বহুকোষী হবে। আচ্ছা, এরপর আমরা যদি একটু পরের স্লাইডে যাই তাহলে দেখব যে এরপরে আমি যে মূলত তোমাদের যে বিষয়টার উপরে আলোকপাত করব এরপর, সেই বিষয়টা হচ্ছে যে আমরা মনেরা রাজ্যে দেখলাম, তাহলে মনেরা রাজ্যের যারা অধিবাসী তারা হলো ব্যাকটেরিয়া। সো আজ এবারে আমি তোমাদেরকে মেনলি ব্যাকটেরিয়ার ওপরে আলোকপাত করার চেষ্টা করব। সো দেখো, পৃথিবীতে এই ব্যাকটেরিয়া যারা তারা কিন্তু মানে মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়া তারা কিন্তু সব জায়গায় থাকে। মানে তুমি যদি দেখতে চাও যে তুমি জলে তাদেরকে দেখতে পাবে, তাদেরকে উষ্ণ প্রস্রবণে দেখতে পাবে, তাদেরকে মাটিতে দেখতে পাবে, তাদেরকে কোনো হট স্প্রিংয়ে দেখতে পাবে, তুমি তাদেরকে এমনকি মহাকাশেও দেখতে পাবে। সো বিভিন্ন জায়গায় কিন্তু এই মাইক্রো অর্গানিজমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই ব্যাকটেরিয়া যারা তারা কিন্তু বিভিন্ন রকমের তাদের শেপ এবং তাদের সাইজ হতে পারে। মানে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেমন তারা কিন্তু গোলাকার ব্যাকটেরিয়া, সেই গোলাকার ব্যাকটেরিয়া যারা তাদেরকে আমরা সাধারণত কক্কাস বলি। আবার কিছু ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু দণ্ডাকার হতে পারে, কেউ একটু একটু
স্প্রিংয়ের মতো হতে পারে, কেউ আবার একটু কমার মতো হতে পারে, বিভিন্ন রকমের শেপ আছে। আবার কক্কাস যারা ব্যাকটেরিয়া অর্থাৎ গোলাকার যারা ব্যাকটেরিয়া তারা কিন্তু আবার বিভিন্ন রকমের আছে, অর্থাৎ মাইক্রোকক্কাস, ডিপ্লোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ইত্যাদি আছে। তো সুতরাং আমি যদি একটু ইয়েতে ফিরে আসি, আমি যদি আমি আমার স্লাইডে চলে আসি, তাহলে দেখো শেপস কত রকমের হতে পারে। এই যে গোলাকার ব্যাকটেরিয়া যারা আমি যে সবুজ কালার দিয়ে এখানে দেখাচ্ছি, যে এরা হচ্ছে ডিপ্লোকক্কাই, মানে যদি একটা এই গোলাকার ব্যাকটেরিয়া থাকে তাহলে তাকে আমরা কক্কাস বলছি, তাহলে দুটো যদি হয় তাহলে ডিপ্লোকক্কাস, মানে দুটো মাইক্রোকক্কাস যদি একসাথে যদি থাকে তাহলে তাদেরকে আমরা ডিপ্লোকক্কাস বলবো, এবং তার একটা এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আচ্ছা, এরপরে কি, যদি এই কক্কাসটা দেখো একটা চেনের মতো যদি থাকে, এই যে এই ছবিটা চেনের মতো যদি থাকে তাহলে তাকে আমরা বলবো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। আচ্ছা, যদি সেটা দেখো একটা আঙুরের থোকার মতো যেমন মনে হচ্ছে এখানে, স্টাফাইলোকক্কাস অরিয়াস। হ্যাঁ, যদি টেট্রাড হতে পারে অর্থাৎ চারটে এরকম মাইক্রোকক্কাস হতে পারে, আবার 8টা তারাও একটা তৈরি করতে পারে, সার্সিনা, এটাকে বলা হয় সার্সিনা। সো এগুলো হচ্ছে কক্কাস টাইপ। এরপর আমরা যদি দেখি যে ব্যাসিলি মানে হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া কি, এটা বিভিন্ন রকমের হতে পারে। যেমন এখানে আমরা একটা দণ্ডাকার ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের, যেমন স্যালমোনেলা টাইফি, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস অর্থাৎ অ্যানথ্রাক্স রোগের জন্য যে দায়ী ব্যাকটেরিয়া। হ্যাঁ, তারা এইরকম অনেক সময় যে ওই মাল্টিপ্লিকেশন যখন করে তখন তাদের চেনটা পরপর মনে হচ্ছে যেন দণ্ডাকার ব্যাকটেরিয়াগুলো পরপর যুক্ত হয়ে রয়েছে। তো মাল্টিপ্লিকেশনের এটা একটা স্টেজ। আবার যদি আমরা দেখি যে স্পোর ফর্মার মানে কিছু ব্যাকটেরিয়া আছে তারা স্পোর ফর্ম করতে পারে, এবং সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিকাম। এরা কিন্তু স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, অর্থাৎ সবাই কিন্তু দণ্ডাকার ব্যাকটেরিয়া। আর এছাড়াও কিছু স্পাইরালস ব্যাকটেরিয়া আছে, যেমন ভিব্রিও কোয়ালিটি কমাকৃতির একটা ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে। স্পাইরিলাম মানে স্প্রিংয়ের মতো হেলিকোব্যাক্টার পাইলোরি। এই যে ব্যাকটেরিয়াটি হেলিকোব্যাক্টার পাইলোরি, এটি কিন্তু আমাদের পেপটিক আলসারের জন্য তাই এই ব্যাকটেরিয়াটি স্পাইরিলাম। আবার স্পাইরোকিটস, দেখো এখানে একদম মনে হচ্ছে যে স্পাইরোকিটস এই যে টাইপটা মানে একদম একটা হেলিক্যাল টাইপ মনে হচ্ছে, হেলিক্যাল শেপ, ট্র্যাপোনিমা পেলিডাম। তাহলে সুতরাং আমরা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়ার মরফোলজি জানতে পারলাম। এরপর আজকে আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে যে নিউট্রিশনাল টাইপ, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া তাদের শেপ জানার পর তাদের পুষ্টি কী রকমের আছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এই যে স্লাইডটা তোমরা দেখছো, এটা যারা আগামী দিনে মাইক্রোবায়োলজি বা যারা বায়োলজি নিয়ে বায়োলজির বিভিন্ন যে উইংসগুলো আছে, জুলজি, বটানি, ফিজিওলজি বলো, মাইক্রোবায়োলজি বলো, বায়োটেকনোলজি বলো, বায়োকেমিস্ট্রি বলো, একদম তোমার জীবনের শেষ দিন পর্যন্ত যারা বায়োলজি মানে এই স্লাইডটার কথা তোমরা মনে রাখবে, এবং এটা সব সময় তোমাদের দরকার হবে। তো সুতরাং আমরা অল অর্গানিজম তাদেরকে এনার্জি সোর্স হিসাবে দু রকমে ভাগ করতে পারি। আইদার আমি তাদেরকে ভাগ করব কেমিক্যাল এনার্জি অথবা লাইট এনার্জি, অর্থাৎ যারা লাইটকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করে তাদেরকে আমরা বলি ফটোট্রপ, এবং যারা তাদের শরীরের শক্তি কেমিক্যাল মানে রিডাকশন অর্থাৎ কেমিক্যাল অক্সিডেশন রিডাকশন প্রসেস এই যে তার মাধ্যমেও আমরা পেতে পারি। সো তাদেরকে বলা হয় কেমোট্রপস। সো কারা তাহলে কেমোট্রপ? না, যারা তাদের দেহের এনার্জিটা তৈরি হবে, যাদের দেহের অর্থাৎ সেই এনার্জিটা তৈরি হবে কেমিক্যাল প্রসেসে অর্থাৎ অক্সিডেশন রিডাকশন প্রসেসে অ্যান্ড লাইট। সো কেমোট্রপ, তাকে এবার সেই কেমোট্রপের ভিতরে কার্বন সোর্স, অর্থাৎ বেঁচে থাকার জন্য কি কার্বন সোর্সটা খুব দরকার। সো কার্বন সোর্সটা যদি অ্যাটমসফিয়ারিক কার্বন হয়, CO2 পরিবেশের কার্বন যদি হয়, তাহলে তাদেরকে আমরা বলবো কেমো অটোট্রপ মাইনেটিক। একটা যদি কোশ্চেন ধরো তোমাদের এরকম আসে যে হোয়াট ইজ কেমো অটোট্রপ, তার মানে বুঝতে হবে যে তাদের এনার্জি সোর্স হচ্ছে কেমিক্যাল রিয়াকশন আর
কার্বন সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ারিক, যেহেতু অটোট্রপের কথা বলা আছে তার মানে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড। এবং এখানে কি না হাইড্রোজেন, সালফার, আয়রন, নাইট্রোজেন অ্যান্ড কার্বন মনোক্সাইড অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, এই সমস্ত ব্যাকটেরিয়া তারা হচ্ছে কি কেমো অটোট্রপসের মধ্যে পড়ে। এবার কি চলে আসছি আমাদের কি না তারা যদি কার্বন সোর্সটা কোনো অর্গ্যানিক কম্পাউন্ডস থেকে নেয়, অর্গ্যানিক কম্পাউন্ডস দ্যাট মিন গ্লুকোজ থেকে যদি নেয়, ফ্রুক্টোজ থেকে নিতে পারে, সুক্রোজ থেকে নিতে পারে, ল্যাকটোজ থেকে নিতে পারে, অর্গ্যানিক সোর্স থেকে যদি নেয় তাহলে তাদেরকে আমরা বলবো কেমো হেটেরোট্রফ। এখন আর অটোট্রফ বলবো না, হেটেরোট্রফ। এইবার তাদের দেহের যে কেমিক্যাল রিয়াকশানগুলো চলছে সেই কেমিক্যাল রিয়াকশানের যদি ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার, তার মানে এই ইলেকট্রন দেওয়া নেওয়াটা চলে, আমরা জানি যে ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তাহলে হয় রিডাকশন, আর ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যায় অক্সিডেশন। সুতরাং ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টের যদি অক্সিজেন হয় তার মানে অল অ্যানিমেলস, মোস্ট ফাঞ্জি, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়ার মধ্যেও থাকতে পারে। অথবা যদি নট অক্সিজেন হয়, যদি অর্গ্যানিক কম্পাউন্ড হয় তাহলে তারা হয়ে যাবে ফার্মেন্টেটিভ। মানে কিছু কিছু ব্যাকটেরিয়া তারা তো ফার্মেন্টেশন করে, এবং আমরা জানি ল্যাক্টোব্যাসিলাস বলে যে ব্যাকটেরিয়া, তারা তো ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ল্যাকটোজকে ফার্মেন্ট করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। সো যদি অর্গ্যানিক কম্পাউন্ড হয় ওই ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার তাহলে ফার্মেন্টিভ, আর যদি কোনো ইনঅর্গ্যানিক কম্পাউন্ড হয় তাহলে ইলেকট্রন মানে ক্লস্ট্রিডিয়াম, মানে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডও হতে পারে, যেমন ক্লস্ট্রিডিয়াম বলে ব্যাকটেরিয়া তারা হতে পারে। আচ্ছা, এবার লাইট রিয়াকশানের দিকে চলে আসছি আমি। ফটোট্রপের ভিতরে কার্বন সোর্স যদি অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড হয় তাহলে ফটো অটোট্রফ, আমি এখানে কি ছিল কেমো অটোট্রফ, সো এখানে ফটো অটোট্রফ, তাহলে ফটো মিনস এনার্জি সোর্স লাইট, অ্যান্ড তাদের কার্বন ডাইঅক্সাইড সোর্স হচ্ছে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড, অথবা হতে পারে অর্গানিক, তার মানে ফটো হেটেরোট্রপ। এখানে ছিল কেমো হেটেরোট্রপ, সো এখানে ফটো হেটেরোট্রপ, তার মানে কারা তারা ফটো হেটেরোট্রপ? গ্রিন নন সালফার ব্যাকটেরিয়া, পার্পল নন সালফার ব্যাকটেরিয়া। আর যদি এই ফটো অটোট্রপ তারা যদি জল ওয়াটার টু রিডিউস, যদি তারা এই জলকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এবং সেটা ইয়েস হতে পারে, নো হতে পারে। যদি হ্যাঁ হয় অর্থাৎ কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকেই তো বিজারণ করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সেখানে গ্লুকোজটা তৈরি হয়। তো সুতরাং যদি জল থেকে যে ব্যবহার করে যদি কার্বন ডাইঅক্সাইডকে সেই রিডিউস করা হয় তাহলে অক্সিজেনিক, তার মানে তারা অক্সিজেন তৈরি করবে বাই প্রোডাক্ট হিসেবে, অক্সিজেনিক। এবং সেখানে সায়ানো ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটা সবুজ উদ্ভিদেও হতে পারে, শৈবালের ক্ষেত্রেও হতে পারে, আবার সায়ানো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে হবে তারা অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিক ব্যাকটেরিয়া। কারা তারা? গ্রিন সালফার এবং পার্পল সালফার ব্যাকটেরিয়া। সো সুতরাং আজকে আমরা এই যে স্লাইডটা পড়লাম, দেখলাম, সো আমরা জানলাম 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা জানলাম যে এই 5 কিংডম ক্লাসিফিকেশনের ভেতরে যে মনেরা রাজ্য আছে সেখানে কিন্তু রাখা হয়েছে ব্যাকটেরিয়াদের, এবং এই ব্যাকটেরিয়াদের তাদের সেপ সাইজ তারা জানলাম, এবং ব্যাকটেরিয়ার যে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন সেটা আমরা কিন্তু পড়লাম। সো আজকের পর এই যে স্লাইড যেটুকু আমরা দেখলাম আজকে এবং যেটুকু কথা আমরা শুনলাম, তোমরা এইটাকে প্রথম কথা তোমরা সামারাইজ করো, তোমরা নিজেদের খাতায় লেখো, এবং আমি অ্যাসাইনমেন্টের কিছু কোশ্চেন আমি তোমাদের গ্রুপে আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে পোস্ট করে দেবো, যে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। এবং আগামীতে আমরা এরপর এই এক একটা রাজ্যে যে তাদের যে ক্যারেক্টার, এবং অর্থাৎ আমরা ব্যাকটেরিয়া, সো ব্যাকটেরিয়াকে আমরা এরপরে একটু আরও ডিপে ঢুকে যাব, যেখানে দেখব যে ব্যাকটেরিয়া কত রকমের আছে, সেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো ভেরি ইন্টারেস্টিং। সো গ্রাম পজিটিভ and gram negative. So there are 2 types of the bacteria. So depending on the staining procedure, so bacteria they have been classified into 2 types. বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম তিনি এটা প্রথম করেছিলেন, যে তাকে রঞ্জিত করার উপরে ভিত্তি করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, এবং তাদের একটা অদ্ভুত ওই সেল ওয়ালের তাদের একটা অদ্ভুত স্ট্রাকচার রয়েছে, এবং সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু দুভাগে ভাগ করা হয়েছে।
তো সুতরাং এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তারপর আমরা যেখানে প্রবেশ করব যে এই ব্যাকটেরিয়া তাদের জেনেটিক্স, তাদের যে ডিএনএ, তাদের যে ডিএনএর স্ট্রাকচার কেমন সেগুলো আমরা জানবো। এবং সবচেয়ে বড় কথা ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন, আমরা তো ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন পাই না, তার জেনেটিক রিকম্বিনেশন হয় এবং সেখানে আমরা দেখব যে এক ব্যাকটেরিয়া কীভাবে তার জেনেটিক মেটেরিয়ালকে আর এক ব্যাকটেরিয়ার দেহেতে পাঠিয়ে দেয় এবং সেগুলো এক একটা প্রসেস আছে। আমি সেই প্রসেসগুলো আস্তে আস্তে আমি তোমাদেরকে বলবো। সুতরাং আজকে আমাদের প্রথম ক্লাসের এটুকুই আজকে আমরা পড়লাম। আমরা নেক্সট ক্লাসে আবার কিছু নতুন জিনিস জানবো এই ব্যাকটেরিয়া সম্পর্কে। সো আরেকটা কথা এখানে বলা দরকার যে সেটা হলো যে মাইক্রোবায়োলজি যে বিষয়, যে হোয়াট ইজ মাইক্রোবায়োলজি। সো মাইক্রোবায়োলজি মানে দ্য স্টাডি অফ মাইক্রোবস, অর্থাৎ বিজ্ঞানের, জীবন বিজ্ঞানের যে শাখাতে এই ব্যাকটেরিয়াদের নিয়ে পড়াশোনা করা হয় সেখানেই এই বিষয়টিকে মাইক্রোবায়োলজি বলা হয়। তো সুতরাং এই পর্যন্ত আজকে পড়লাম। আবার নেক্সট ক্লাসে তোমাদের নতুন একটা কোনো বিষয়ের উপরে আবার তোমাদের বলবো এবং তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে দেবো, সেগুলো তোমরা এই লেকচারটা শোনার পর করবে। এবং ততক্ষণ আজকে এই পর্যন্তই। আমরা আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।